বোধহয় দুঃখের সঙ্গেই বলছি এই সেমিস্টারও বোধহয় তোমার অনলাইন হয়েই গেল, আর কিছু করার নেই, কেন আমি কোনো ইমপ্রুভমেন্ট খুঁজে পাচ্ছি না আপাতত। এনিওয়ে, তোমাদের সাথে তো প্রায় বছর খানেক হয়ে গেল দেখা নেই প্রায়। যাই হোক, লেট মি স্টার্ট। স্টার্ট করার জন্য আমি কিন্তু এখনো সেই ওয়ান ইলেকট্রন করে বেড়াচ্ছি, এবং মলিকুলার ফিজিক্স নামক একটা সাবজেক্ট আছে, সেটা তো টাচই করিনি এখনো পর্যন্ত। শুধু এই ওয়ান ইলেকট্রন অ্যাটম নিয়েই আমি এত ব্যস্ত রয়েছি, অর্থাৎ হাইড্রোজেন এবং হাইড্রোজেনের মতো দেখতে অ্যাটম, এদের নিয়েই আমি ব্যস্ত আছি। এখনো পর্যন্ত টু ইলেকট্রন ঢুকতেই পারিনি। কেমন? যাই হোক, টু ইলেকট্রন ঢোকার মতো সময় আমার এসে গেছে, কোনো অসুবিধা নেই। হয়তো উইদিন 2-3 ডেজ, না 2-3 ডেজ না, একটু হয়তো বেশি লাগবে, তারপরেই আমি টু ইলেকট্রন সিস্টেমে ঢুকবো। কেমন? এনিওয়ে, লেট মি কাম টু দ্য পয়েন্ট। তাহলে দেখো যে আমি তোমাদের স্টার্ক এফেক্ট অলরেডি পড়িয়েছি, তোমরা দেখেছো স্টার্ক এফেক্টে ক্ষেত্রে আমি বুঝতে পারলাম না, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যালো, নাকি আমাকে মাইক্রোফোন ইউজ করতে হবে? শোনা যাচ্ছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে কি দেখতো? স্ক্রিন দেখা যাচ্ছে এই বোর্ডটা? আচ্ছা, ওকে, তাহলে নিশ্চয়ই পিডিএফটাও দেখা যাবে। বইয়ের পিডিএফ ছিল একটা, এটাও দেখা যাচ্ছে হোপফুলি। ওকে, গুড। 231 না কত এরকম ছিল নাকি? স্টার্ক এফেক্ট, ওকে গুড, একবার চলে গেছে স্টার্ক এফেক্টে। ঠিক আছে, ওকে বেশ। আমি স্টার্ক এফেক্টের মধ্যে অলরেডি পড়িয়েছি, তাই তো? স্টার্ক এফেক্টে আমি তোমাদের বলেছিলাম যে গ্রাউন্ড স্টেট অফ দি হাইড্রোজেন অ্যাটম ডাজ নট পার্টিসিপেট ইন দ্য স্টার্ক এফেক্ট। কেমন? স্টার্ক এফেক্ট কাকে বলে? স্টার্ক এফেক্ট হচ্ছে যদি একটা ওয়ান ইলেকট্রন অ্যাটম থাকে, তার উপরে যদি তোমার একটা টাইম ইন্ডিপেন্ডেন্ট ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড বা ইউনিফর্ম অফকোর্স, এবং শুধু তাই নয়, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। কেমন? ইউনিফর্ম স্ট্যাটিক ফিল্ড যদি অ্যাপ্লাই করো, in that case you will get some sort of splitting in the energy levels, and that splitting is called Stark splitting, and the effect is termed as Stark effect. Stark effect হচ্ছে because of the application of electrostatic field, of course, which is uniform in nature. কেমন? সুতরাং এইরকম ঘটনায় তোমরা দেখেছিলে যে হাইড্রোজেনের গ্রাউন্ড স্টেট, অর্থাৎ কিনা হাইড্রোজেন অ্যাটমের গ্রাউন্ড স্টেট যেটা, সেটাকে আমরা তো বলেছিল কি Psi-100। আচ্ছা, এই ক্ষেত্রে আমি তোমাদের আরো একবার রিপিট করিয়ে দিই যে এখানে স্পিনের কোনো কনসিডারেশন আমরা নেব না, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডটা এতটাই স্ট্রং যে আমার এক্ষেত্রে ওই যে তোমার রিলেটিভিস্টিক এফেক্ট, তার জন্য যে ঘটনাগুলো ঘটে সেগুলো কোনো রকম কাজ আমার কাছে হবে না, অর্থাৎ রিলেটিভিস্টিক এফেক্ট ইউ ক্যান নেগলেক্ট। কেমন? সুতরাং রিলেটিভিস্টিক এফেক্ট বাদ দেওয়ার মানে হচ্ছে স্পিনের কনসিডারেশন তোমার আর প্রয়োজন নেই, স্পিনটা বাদই দিয়ে দিয়েছি, যার ফলে আমার ওয়েভ ফাংশনটা কি হবে বলতো? psi-NLM হবে। কেমন? এবং যার ফলে তোমাদের আমি বলেছিলাম যে গ্রাউন্ড স্টেট অফ দি হাইড্রোজেন অ্যাটম ডাজ নট পার্টিসিপেট ইন দ্য স্টার্ক এফেক্ট। সেটা তো তার কারণটা তোমরা দেখেছিলে যে যে আমাদের যে স্টার্ক এফেক্টের জন্য যে করেসপন্ডিং হ্যামিল্টনিয়ান লিখেছিলাম বিকজ অফ দি ইলেকট্রিক ফিল্ড। কেমন? ইলেকট্রিক ফিল্ডের সাথে ইন্টারঅ্যাকশন, সেটা তো আমি একবার রিপিট করে দিচ্ছি, তোমার যেটা দেখিয়েছিলাম দেখো, সেটা হচ্ছে এইরকম যে স্টার্ক এফেক্টের জন্য যে হ্যামিল্টনিয়ানটা লিখেছিলাম, ইউ জাস্ট রিকল যে দ্যাট হ্যামিল্টনিয়ান ওয়াজ E into Z, তাই না? এরকম একটা কিছু ছিল, দেখো সেটা কোথায়? স্টার্ক এফেক্টের হ্যামিল্টনিয়ান, লিনিয়ার স্টার্ক এফেক্ট। কেমন? এই হ্যামিল্টনিয়ানটা ছিল E into Z আছে এখানে, এটা বাইরে বার করাই হয়ে গেছে। E into Z এর এক্সপেকটেশন ভ্যালু, এটা তো 0 হয়ে গেছিল, তাই না? অর্থাৎ কিনা স্টার্ক এফেক্টের জন্য তোমার আলটিমেটলি কি হবে বলতো? যে এই টাইম। সুতরাং this is the interaction Hamiltonian because of the application of ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এই ইটা, এই ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এবং ফিল্ডটা কোন দিকে আছে বলতো? জেড ডিরেকশন বরাবর আছে। হোয়াট ইজ ই হচ্ছে তোমার চার্জ অফ দি, এন্ড দিস ইজ অলসো রেসপন্সিবল ফর ডাইপোল মোমেন্ট। কেমন? অর্থাৎ E into Z is the dipole moment. Dipole moment multiplied by the electric field gives you the energy. এখানে একটা মাইনাস কারেকশন করে নিয়েছি বিকজ অফ দি চার্জ, নেগেটিভ চার্জ ই। কেমন? ইলেকট্রনের চার্জের জন্য আমি একটা নেগেটিভ কারেকশন করে নিয়েছি অলরেডি, এগুলো আমি তোমাদের বলেও ছিলাম। তারপরে এটা তোমার এক্সপেকটেশন ভ্যালু বের করতে আমি বললাম যে এটা কি 0 হয়ে যায়, সুতরাং লিনিয়ার স্টার্ক এফেক্ট ইজ নট পসিবল ফর গ্রাউন্ড স্টেট হাইড্রোজেন অ্যাটম। কেমন? তারপরে বলেছিলাম আচ্ছা ওকে গুড, তাহলে আমরা কি সেকেন্ড অর্ডার বলছি, সরি, এক্সাইটেড স্টেট অফ দি হাইড্রোজেন অ্যাটম কি পার্টিসিপেট করে স্টার্ক এফেক্টে? এই প্রশ্নটার মাথায় রেখে আমরা তারপরে বলেছিলাম
যে হাইড্রোজেন অ্যাটমের যে n equal to 2, that is the excited state, first excited state of course, first excited state of the hydrogen atom, তার ক্ষেত্রে কি হবে বলতো, তার ক্ষেত্রে যে n equal to 2 এর জন্য তার করেসপন্ডিং ওয়েভ ফাংশন এগুলো হবে, আমি তোমাদের বলেছি। সুতরাং যখনই তুমি ফিল্ড অ্যাপ্লাই করবে, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবে, তখন there is a possibility that they will interact with the external electric field, এবং ইন্টারঅ্যাক্ট করতে গেলে অবভিয়াসলি তাদের মধ্যে ট্রানজিশন হবে, সেই ট্রানজিশনটা কি হবে, ডাইপোল অ্যালাউড হবে। এবং ডাইপোল অ্যালাউড হতে গেলে আমার কন্ডিশন ছিল কি বলতো, ডেল্টা এল ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, যেমন ডেল্টা এল ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, এবং এ ডেল্টা এম ইকুয়াল টু জিরো। কেন ডেল্টা এম ইকুয়াল টু জিরো? বিকজ ইউ আর অ্যাপ্লাইং দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যালং জেড অ্যাক্সিস, অর্থাৎ তোমার পোলারাইজেশনটা জেড অ্যাক্সিস বরাবর আছে। জেড অ্যাক্সিস বরাবর যদি পোলারাইজেশন থাকে, তাহলে তার করেসপন্ডিং যে তোমার সিলেকশন রুল ছিল, দেখবে মানে কি এম ইকুয়াল টু এম প্রাইম। এবং সেক্ষেত্রে তোমাদের আমি অলরেডি বলেছিলাম, এদের মধ্যে কাদের মধ্যে ইয়ে হবে বলতো, ট্রানজিশনটা সম্ভব, মানে কারা হবে 200 আর 210। সুতরাং এরা কিন্তু স্টার্ক এফেক্টে পার্টিসিপেট করবে, যার ফলে এদের এই যে দুটো স্টেট, এরা কিন্তু স্টার্ক এফেক্টে পার্টিসিপেট করবে। কেমন? স্টার্ক এফেক্টে পার্টিসিপেট করার পরে তার, এটা তোমাদের আমি বলেছিলাম যে এখানে তোমাকে যেটা করতে হবে, ডিজেনারেট পারটারবেশন থিওরি ইউজ করতে হবে। করার পরে আমরা ওয়েভ ফাংশনটাকে কনস্ট্রাক্ট করেছিলাম। ওয়েভ ফাংশন ওয়াজ সাম সর্ট অফ ইভেন কম্বিনেশন অফ ψ200 ψ210, আর একটা কি ছিল, অড কম্বিনেশন। এবং ওয়েভ ফাংশনটা ফাইনালি উই গট ψ1 ইকুয়াল টু দিস 1/√2 ψ200 প্লাস ψ210, আর এটা হচ্ছে অড কম্বিনেশন, দিস ইজ দিস। কেমন? অর্থাৎ আমার যে অরিজিনাল ওয়েভ ফাংশন ছিল ψ200 এরা কিন্তু ডিজেনারেট ছিল, তাহলে ডিজেনারেট ছিল, কিন্তু ডিজেনারেসিটা রিমুভড হলো। হাউ দ্য ডিজেনারেসি ইজ রিমুভড? জাস্ট বাই দি অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। তখন সেই ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ডিজেনারেসিটা রিমুভ করলো, অর্থাৎ দুটো আলাদা স্টেট যেন বানিয়ে ফেললো। সেই স্টেটগুলো কেমন হতে হবে, তারা অবভিয়াসলি অর্থোগোনাল হবে, এবং বাই চয়েস দেখেছিল যে ψ1 ইকুয়াল টু দিস এবং ψ2 ইকুয়াল টু দিস। কেমন? এটা ডিজেনারেট পারটারবেশন থিওরি থেকে সরাসরি ওয়েভ ফাংশনগুলো বাই করা হয়েছে। এবং তার করেসপন্ডিং এই যে এনার্জি, অর্থাৎ ψ1 এর জন্য একটা এনার্জি হবে, ψ2 এর জন্য একটা এনার্জি হবে, এবং এগুলো আমরা দেখেছিলাম যে ψ1 এর জন্য যে এনার্জিটা হবে সেটা হচ্ছে 3 × E ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কেমন? আর ψ2 এর জন্য হবে কি বলতো, ψ2 এর জন্য হবে তোমার অবভিয়াসলি +3। আমার যে নতুন যে স্টেট গুলো তৈরি হবে, তার মধ্যে দুটো স্টেট আনচেঞ্জ থাকবে, সেটাও আমি বলেছিলাম তোমাদের। দুটো স্টেট আনচেঞ্জ, কোন দুটো স্টেট আনচেঞ্জ থাকবে বলতো, ψ2 1 + 1 আর ψ2 1 - 1। এই দুটো স্টেট কিন্তু কিছুতেই ইন্টারঅ্যাক্ট করবে না ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের সাথে। হাউএভার বাকি দুটো স্টেট গুলো কি হবে বলতো, বাকি দুটো স্টেট গুলো কি হবে না, তাদের একটা স্প্লিটিং হবে। তখন স্প্লিটিং হওয়ার ফলে দেখা যাবে যে এই স্টেট দুটো আলাদা হয়ে গেছে, এবং এখন তাদের ওয়েভ ফাংশনটাও ডেফিনেটলি আলাদা, 1/√2 দিস অ্যান্ড 1/this। অর্থাৎ এইটার এনার্জি তোমার বেশি, এটার এনার্জি কম। কেমন? অর্থাৎ 1/√2 সাইড, যেটাকে তোমরা বলো কি, এটাকে বলো ইভেন কম্বিনেশন অফ দি ওয়েভ ফাংশন, দিস ইজ অড কম্বিনেশন অফ দি ওয়েভ ফাংশন। এই কনটেক্সটে তোমাদের হয়তো এই কথা আমি বলেছিলাম কি মনে নেই আমার, যে দেখো যে এদের যে করেসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি গ্যাপ, এই ফ্রিকোয়েন্সি গ্যাপ মানে কোনটা বলতো, বেসিক্যালি এদের মধ্যে, অর্থাৎ সেন্ট্রাল পজিশন থেকে ইলেকট্রিক ফিল্ড যদি না অ্যাপ্লাই করো, তাহলে সবগুলো একই জায়গায় ছিল, চারটে স্টেটই তোমার একই জায়গায় ছিল, কারণ তাদের এনার্জি গুলো আইডেন্টিক্যাল। কেমন? কিন্তু যখনই ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার ফলে কি হলো, যে এখানে একটা স্প্লিটিং হলো, চারটে লেভেল কিন্তু স্প্লিট করে কি করলো, ওপরে একটা লেভেল গেল, তার নিচে একটা লেভেল এলো, এবং মাঝখানটা আর একটা হয়ে রইলো, ওই আরেকটার মধ্যে দুটো লেভেল ঢুকে আছে। অর্থাৎ এই ডিজেনারেসিটা রিমুভ হলো না। তার মানে ইউ আর সাকসেসফুল in getting the partial removal of the degeneracy। অর্থাৎ কিনা কমপ্লিট ডিজেনারেসিটা রিমুভ করতে পেরেছো, এটা তুমি ডিমান্ড করতে পারবে না। however partial removal of degeneracy is possible with the help of Stark effect on fast excited state of hydrogen atom। সুতরাং হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট এক্সাইটেড স্টেটের ক্ষেত্রে তুমি যদি লিনিয়ার স্টার্ক এফেক্টের কথা কল্পনা করো, তাহলে সেক্ষেত্রে হবে কি, সেক্ষেত্রে হবে তোমার ডিজেনারেসিটা রিমুভড হবে। কেমন? এই কনটেক্সটে আমি এই জিনিসগুলো বলেছিলাম যে ডেল্টা নিউ ভ্যালুটা কিরকম হতে পারে। দেখো ডেল্টা নিউ ভ্যালুগুলো বসিয়ে দেওয়ার পরে দেখবে +-12.8 E/Z। আচ্ছা, যদি হাইড্রোজেন হয় Z = 1 হয়ে যাবে, এটা নিয়ে কোনো ঝঞ্ঝাট নেই। তাহলে এইটা তোমার রিজনেবল একটা অ্যামাউন্ট হবে কখন বলতো,
এই ইয়ের যে ভ্যালুটা অফ দি অর্ডার অফ 10⁷ ভোল্ট পার মিটার, এরকম যদি একটা ভ্যালু হয় 10⁷ ভোল্ট পার মিটার হয়, তাহলে কিন্তু স্টার্ক এফেক্টের ক্ষেত্রে এই যে ব্যাপারটা, এদের যে গ্যাপ, কেমন এই যে স্টার্ক স্প্লিটিং এর ফলে যে গ্যাপ হলো, অর্থাৎ কিনা এই যে ফ্রম দি সেন্ট্রাল পজিশন থেকে যে ডিসপ্লেসমেন্ট হলো, কেমন অর্থাৎ স্প্লিট আপ হয়ে গেল, সেই ভ্যালুটা কিন্তু সিগনিফিকেন্ট হবে যখন নাকি ইলেকট্রিক ফিল্ডটা অনেক বেশি হবে। 10⁷ ভোল্ট পার মিটার ইটস এ হিউজ ইলেকট্রিক ফিল্ড। এবং স্টার্ক এফেক্টের ক্ষেত্রে সত্যি সত্যি খুব প্রচন্ড বেশি ইলেকট্রিক ফিল্ডের প্রয়োজন হয়, কেমন যার ফলে ওই তোমার রিলেটিভিস্টিক এফেক্টের কোনো প্রয়োজন নেই, কেমন এতটাই ইলেকট্রিক ফিল্ড যে তোমার সেক্ষেত্রে তোমার ওই রিলেটিভিস্টিক এফেক্টের কোনো প্রয়োজন নেই। আর উল্টো ভাবেও তুমি ভাবতে পারো, এটাও একটা রিজনেবল এক্সপ্লানেশন, সেটা হচ্ছে যে স্পিন যদি থেকেও থাকে, স্পিনের জন্য কি হবে, স্পিনের জন্য ম্যাগনেটিক মোমেন্ট হয়, কেমন আর তুমি দিচ্ছ তো ইলেকট্রিক ফিল্ড, বাবা ইলেকট্রিক ফিল্ড বেশি নেই ম্যাগনেটিক মোমেন্টের, কেমন সুতরাং স্পিন থাকলেও কিচ্ছু যায় আসে না। স্পিন থাকলে যেটা করতে হতো সেটা তোমাকে ইন্টারাকশনের মধ্যে ঢোকাতে হতো, সেটা আমরা ঢোকাইনি আর কি, কেমন। আর স্পিন সত্যি কথা কি, স্পিন কোনোভাবে কাজ করবে না। আচ্ছা, এইগুলো পড়াবার পরে আমি তোমাদের একটা সুন্দর একটা জিনিস এক্সাম্পল হিসেবে দেবো, কেমন। আমি হোপফুলি এই পর্যন্ত আমাদের গতদিনে পড়ানো হয়ে গেছে। এই কনটেক্সটে আমি তোমাদের বলেছিলাম যে গ্রাউন্ড স্টেট অফ দি হাইড্রোজেন অ্যাটম ডাজ নট হ্যাভ এনি পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট, কেমন ঠিক সিমিলারলি এদের ক্ষেত্রে একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে, এই অর্থাৎ ψ210 ইত্যাদি ইত্যাদি, এদের ক্ষেত্রে একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে, কিন্তু এর ক্ষেত্রে কোনো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নেই, কারণ এরা পার্টিসিপেট করছে, ইন্টারাকশনে পার্টিসিপেট করছে বলেই তাদের ডাইপোল মোমেন্ট আছে, কারণ এনার্জি চেঞ্জ হচ্ছে। এনার্জি চেঞ্জ হওয়ার অর্থ কি, তাদের ডাইপোল মোমেন্ট থাকবে, আর না তাহলে তোমার ডাইপোল মোমেন্ট থাকবে না। অর্থাৎ এখানে দেখো ψ1 ψ2 ইত্যাদি ইত্যাদি আছে, কেমন এগুলো আমি অলরেডি তোমাদের বলেছি। আমি নেক্সট যে আইটেম আসছি সেটা ভারী ইন্টারেস্টিং আইটেম, কেমন একটু শুনবে মন দিয়ে, কেমন সেটা হচ্ছে এই, আচ্ছা আমি বোধহয় বোর্ডে লিখে রেখলাম একটু আগে, আচ্ছা বোর্ডে চলে যাই আমি। আচ্ছা দেখো, বোর্ডে যাওয়ার আগে আমি একটা কথা বলে নিই তোমাদের, যে কি বলবো যেন বলছিলাম, আচ্ছা আচ্ছা বইতে আগে ফেরত চাই আবার একবার, বেশ বইতে ফেরত পেলাম। আমি বেসিক্যালি পড়াচ্ছি একটা ভারী ইন্টারেস্টিং এফেক্ট, জানো সেটা হচ্ছে এই quenching phenomenon basically, কেমন in order to examine the more detail this which is called quenching of the metastable state, এর মানেটা কি একটু পরে তোমাদের কাছে পরিষ্কার হবে, এক্ষুনি হয়তো তোমাদের কাছে পরিষ্কার হবে না। আমি বেসিক্যালি পড়াতে চলেছি একটা কোয়েঞ্চিং এফেক্ট বেসিক্যালি অফ টু স্টেট। কোয়েঞ্চিং মানে কি বলতো, কোয়েঞ্চিং মানে হচ্ছে বেসিক্যালি টেনে আনা, এরকম একটা ব্যাপার, অর্থাৎ কিনা শুষে নেওয়া, এরকম ঘটনাকে কোয়েঞ্চিং বলা হয়, তাই তো। তোমরা বোধহয় কোয়েঞ্চিং টার্মটা কোথাও না কোথাও শুনেছো, আমার ধারণা কোথায় শুনেছো জানো, কোনো একটা প্র্যাকটিক্যাল করতে গিয়ে, কি কোয়েঞ্চিং এফেক্ট কোথায় শুনেছো, কোথায় শুনেছো বলতো, বিটা না গামা, কোথায় শুনেছো? হ্যাঁ বিটা প্র্যাকটিক্যাল। কোথায়? বিটা স্যার। বিটা কি জন্য শুনেছো গো? ওই আয়নাইজেশন যেটা হয় সেটাকে কমানোর জন্য অন্য একটা মানে ইনার্ট গ্যাস মিশিয়ে দিতে হয় চেম্বারের মধ্যে। আচ্ছা, ওই জিনিসটাকে কি করে কোয়েঞ্চিং। হ্যাঁ, ওর চার্জটাকে কোয়েঞ্চ করে নেয়? না না না, হ্যাঁ হ্যাঁ অনেকটা স্যার নিউট্রালাইজ করে দেয়। হ্যাঁ কোয়েঞ্চ করে নেয়, মানে ওর চার্জটাকে শুষে নেয় আসল কথা, তারপরে ওকে আবার ফ্রি করে দেয়, যাতে করে তুমি তো ডিটেকশন টেকনিকের কথা বলছো তাই তো, ডিটেকশন টেকনিকের সময় এই তো করছো নাকি? হ্যাঁ স্যার। কোয়েঞ্চিং এফেক্ট, কোয়েঞ্চিং ইনার গ্যাসটা ঢোকায় তো ভেতরে, ওই জন্যই। হ্যাঁ, এবং যার ফলে কারণটা কি, না হলে তোমার ওই স্পেস চার্জ চার্জের কারণে কিছুক্ষণ পরে ডিটেক্টর হতেই থাকবে। হ্যাঁ ঠিক, অর্থাৎ তোমার যদি তুমি এটা বেসিক্যালি জিএম কাউন্টারে কোনো, তাই তো জিএম কাউন্টারের ক্ষেত্রে ওই রকম একটা ব্যাপার ঝঞ্ঝাট হয় বলেই কোয়েঞ্চিং ফেনোমেনা তোমরা ওখানে দেখেছিলে, যে আমরা একটা ইনার্ট গ্যাস লাগাতে হয় ওখানে ভিতরে। ইনার্ট গ্যাসটা কি করে না, ওই যে তোমার বলে ওই তাদের যে চার্জ গুলো, অর্থাৎ কিনা ও মাই গড দূর, আমি ভুলভাল বলে যাচ্ছি, কি হলো তোমার এই রে আমি ভুল বলেছি, না এক মিনিট আমাকে জাস্ট লেট মি রিমেম্বার। বিটা পড়লো তাই তো, বিটা পড়ার পরে কি হবে, আয়নাইজেশন হবে, ঠিক আছে। আয়নাইজেশন হয়ে যাওয়ার পরে তারপরে আবার সেকেন্ডারি আয়নাইজেশন হবে,
ইউ হ্যাভ লট অফ ইলেকট্রনস এট দ্যাট টাইম, কেমন? সুতরাং লট অফ ইলেকট্রনস হলে তো সেই ইলেকট্রনগুলো দৌড়তে দৌড়তে কোথায় যাবে যেন? যাবে তোমার কোথায় যাবে? অ্যানোডের দিকে যাবে। কিন্তু অ্যানোডটা তো তুমি সেন্ট্রাল অ্যানোড, একটা সরু তার থাকে, তাই না? তারের কাছে চলে যাবে যখন, সেখানে একটা স্পেস চার্জ লিমিটেড হয়ে যাবে। সুতরাং যাতে করে ওই জিনিসটা অ্যাভয়েড করা যায়, তখন কোয়েঞ্চিং করার একটা ব্যবস্থা থাকে। আমি ঠিক এক্স্যাক্টলি ঘটনাটা আমার মনে নেই, যেন আমি আমি পরে দেখবো কোন। এনিওয়ে, কোয়েঞ্চিং ফেনোমেনন তোমরা দেখে এসছো, তাই না? আমি আসলে মনে করতে পারছি না কি বলেছিলাম। এনিওয়ে, জাস্ট আই ফরগট। এনিওয়ে, এনিওয়ে, প্লিজ এক্সকিউজ মি, আমি পরে দেখবো কোনটা। আচ্ছা, যাই হোক, আমি কোয়েঞ্চিং ওই রকম একটা কিছু কোয়েঞ্চিং এর ব্যাপার আছে, বুঝেছো? তা সেটার সাথে তুলনা আমি করছি না, যদিও কোয়েঞ্চিং ব্যাপারটা এখানে কি করে ঘটে সেটা তোমাদের আসছি বলতে। বেশ, সেটা কি করে হবে, তাই তো? দেখো, যে একটু আগেই তো তোমরা দেখলে যে ইন অর্ডার টু এক্সামিন দি ডিটেল অফ দিস প্রসেস হুইচ ইজ কল্ড এ কোয়েঞ্চিং অফ দি মেটাস্টেবল স্টেট, মেটাস্টেবল স্টেটের থেকে কোয়েঞ্চ করা হবে আর কি, টুয়াইস এ স্টেট। লেট আস অ্যাসিউম দ্যাট দি ইনিশিয়াল স্টেট টি ইকুয়াল টু 0, এগুলো লেট আস অ্যাসিউম ফ্যাসিউম তোমরা করবে, কেমন? সুতরাং কি হবে বলতো, যে ইনিশিয়ালি মনে করো একটা হাইড্রোজেন অ্যাটম কোথায় আছে বলতো? গ্রাউন্ড স্টেটে আছে, এবং সেটা তার স্টেটটা কি? ψ200। ψ200 মানে কি? তার n ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 0, m ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এটা তো এক্সাইটেড স্টেট অফ দি হাইড্রোজেন অ্যাটম। আমার কথাটা বোঝার চেষ্টা করো, এটা তো এক্সাইটেড স্টেট অফ দি হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটম যেহেতু এক্সাইটেড স্টেটে আছে, সুতরাং ও তো এক্সাইটেড স্টেটে থাকতে পারবে না। কি করবে ও? কি করবে? রেডিয়েশন দেবে, অর্থাৎ কিনা তোমার স্পন্টেনিয়াস এমিশন দেবে। তখন এক্সাইটেড স্টেটে চলে গেলেই অ্যাটম কি করবে? অ্যাটম এনার্জি রিলিজ করে উইথ দি হেল্প অফ স্পন্টেনিয়াস এমিশন, কেমন? সেই 200 থেকে কোথায় যাবে স্পন্টেনিয়াস এমিশন করে? তার তো আর একটাই মাত্র স্টেট আছে, কি বলতো? ওয়ান স্টেট। আচ্ছা, আমি বোর্ড তো খোলাই আছে, আমি বলছি, কি দেখো, যে ইনিশিয়ালি ψ200 স্টেটে আছে, তাই তো? আচ্ছা, এখান থেকে তোমার ট্রানজিশন হবে, ট্রানজিশন হতে গেলে হাইড্রোজেনের কোথায় যেতে পারবে সে? স্পন্টেনিয়াস এমিশন। এমিশন হতে গেলে কি? লোয়ার এনার্জি স্টেটে আসতে হবে। লোয়ার এনার্জি স্টেট মানে কি? হাইড্রোজেন আর কি পড়ে আছে বলতো? গ্রাউন্ড স্টেট অফ দি হাইড্রোজেন অ্যাটম 1s, অর্থাৎ ψ1s মানে কি? l ইকুয়াল টু 0, 0, ψ100, দিস ইজ দ্য গ্রাউন্ড স্টেট অফ দি হাইড্রোজেন অ্যাটম। মানে ψ200 থেকে ψ100 তে যেতে হবে, কেমন? এই ট্রানজিশনটা হতে হবে। এই ট্রানজিশনটা হতে পারবে কি? এই ট্রানজিশন কি ডাইপোল অ্যালাউড? না স্যার। অ্যালাউড নয় তো, হ্যাঁ? না, অ্যালাউড allowed নয়, কারণ ডেল্টা এলটা 0। হ্যাঁ, ডেল্টা এল 0 হয়ে যাচ্ছে তো। হ্যাঁ। ডেল্টা এল যদি +-1 হয় তবেই তো ডাইপোল অ্যালাউড হয়। এবং তোমাদের এই কথা বলেছিলাম ওই জন্য, সরি, 2s এই যে স্টেট, এটার এই স্টেটটা ভীষণভাবে স্টেবল স্টেট, এটাকে বলা হয়েছিল মেটাস্টেবল স্টেট, কেমন? এটা বলেছিলাম তো কোনো একটা সময়, মেটাস্টেবল স্টেট। কারণটা হচ্ছে কি, এর ডিকে টাইমটা কত? 1/7 সেকেন্ড, কেমন? মেটাস্টেবল স্টেট বলা হয়। আর বাকি স্টেটগুলো তাদের ডিকে টাইমটা কত? অফ দি অর্ডার অফ 10⁻⁹ সেকেন্ড। এই 10⁻⁹ এর রেসপেক্টে 1/7টা অনেক বড়, যার ফলে এই 2s স্টেট এটাকে মেটাস্টেবল স্টেট বলে। কেন? বিকজ ইট ক্যানট ডিকে। কেন ডিকে করবে না? বিকজ ইট ইজ নট, ইট ডাজ নট পার্টিসিপেট ইন দ্য ডাইপোল অ্যালাউড ট্রানজিশন, কেমন? অর্থাৎ স্পন্টেনিয়াস এমিশনের ক্ষেত্রে যে ডাইপোল অ্যালাউড ট্রানজিশন হবে, সেটা কিন্তু এ পার্টিসিপেট করবে না, যার ফলে অন্যভাবে সে ডিকে করবে, কেমন? সেক্ষেত্রে অন্যভাবে ডিকে করতে গেলে তার সময়টা বেশি লেগে যাবে, সেই জন্য 1/7 সেকেন্ড লাগে। বুঝতে পেরেছো? তার মানে কি বলতো, এই ψ200 এই স্টেটটা মেটাস্টেবল স্টেট, ঠিক আছে? আর এটা বেসিক্যালি গ্রাউন্ড স্টেট। আচ্ছা, আমি এইবারে চলে আসি আমার যে কথাগুলো বলতে চলেছি। বেশ, তাহলে দেখো যে আমি এইবারে বললাম যে মনে করো তুমি তোমাকে একটা হাইড্রোজেন অ্যাটম দেওয়া হলো, যে হাইড্রোজেন অ্যাটমটা তোমার গ্রাউন্ড স্টেটে আছে, সরি, এক্সাইটেড স্টেটে আছে, 200 স্টেটে আছে, কেমন? ψ200, দিস ইজ দ্য ইনিশিয়াল স্টেট অফ দি হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে? এইরকম একটা হাইড্রোজেন অ্যাটম, এইবারে তার উপরে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হলো। আমার কথা বুঝতে পারছো?
ψ200 এইরকম স্টেটের হাইড্রোজেন অ্যাটম তোমার হাতে আছে, তার উপরে ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই করা হলো। কি ঘটবে সেটাই কোয়েঞ্চিং ফেনোমেনা। কি ঘটবে এবং কিভাবে ঘটবে সেটা আমি এক্সপ্লেনেশনে আসছি, কেমন? আচ্ছা, ψ200, তাহলে আমি দেখো আমি ছোট্ট একটা অঙ্কের প্রয়োজন হবে এখানে, সেটা হচ্ছে, আচ্ছা আমি তো অঙ্কটা করে রেখেছি, অতএব দেখা যাক কোথায় আছে। দেখো বেশ, তাহলে কি ব্যাপারটা দাঁড়াবে বলতো? ব্যাপারটা যে আমার ψ200 আর বেসিক্যালি তোমার কি বলবো, ওকে, আমার হাইড্রোজেন অ্যাটম যেহেতু আছে, তো হাইড্রোজেন অ্যাটম তোমার ছিল কি কি, এটা 200 স্টেট ছিল, 210 স্টেট ছিল, আর এটা কি ছিল, 211 ছিল, 21 - 1 ছিল, তাই তো? এরকম ছিল তো, এই চারটে স্টেট ছিল বেসিক্যালি হাইড্রোজেনের। টু স্টেটে আছে মানে কি, টু স্টেটে আছে মানে এই চারটে পসিবল স্টেট আছে, ঠিক আছে? এটা টু স্টেটে আছে। টু স্টেটে থাকার অর্থই হচ্ছে 2s মানে কি, n = 2, l = 0। আচ্ছা আচ্ছা, এগুলো আমি করে ফেলেছি না, 2, এটা আমার তো প্রয়োজন নেই, বেসিক্যালি দরকার নেই। হাউ ক্যান আই ডু দ্যাট? আচ্ছা, ইনিশিয়ালটা তো আমি পরে বলবো, এখন বলবো না। আচ্ছা, এনিওয়ে, হাইড্রোজেন ইন দ্যাট ফার্স্ট এক্সাইটেড স্টেট, দ্যাট ইজ গুড এনাফ। আচ্ছা, কি বলেছে স্টেটমেন্ট এদের? in order to hydrogen atom in the twist, আচ্ছা এটা তো ইনিশিয়াল ভ্যালুটা বলেছে। when we apply the constant electric field on E directed along z axis and the reduced result to write the time dependent wave function. Okay, time dependent wave function, সুতরাং to write the time dependent wave function, আমার কথা একটু বলাতে একটু গোলমাল হয়েছে, এই জিনিসটা হলো, ঠিক আছে? ওকে, লেট মি কাম টু দ্য পয়েন্ট। আচ্ছা বেশ, আমি যেটা মিন করছিলাম, দেখো যে বেশ, কাম টু দ্য পয়েন্ট। আচ্ছা, আমাকে বলা হচ্ছে যে মনে করো আমি 200 স্টেট তোমাকে দেওয়া আছে, এটি হচ্ছে ইনিশিয়াল স্টেট, ইলেকট্রিক ফিল্ড দাওনি তখন, ঠিক আছে? 200 স্টেট দেওয়া ছিল, তখন এইবারে যদি তুমি ইলেকট্রিক ফিল্ড দাও, ইলেকট্রিক ফিল্ড দেওয়ার অর্থ কি? ইলেকট্রিক ফিল্ড দেওয়ার অর্থ হলো যে এই 20 এখানে তোমার যে হাইড্রোজেন অ্যাটম যেটা ছিল 2s স্টেটে বেসিক্যালি, কেমন? তুমি তো এইভাবে করতে পারবে না, সেখানে পি স্টেটও থাকবে, যার ফলে মিক্স আপ হয়ে থাকবে। এবং সুতরাং যখনই ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবে, তাহলে এই ফিল্ডটা কি করবে, ওই তোমার স্টার্ক এফেক্ট করবে। স্টার্ক এফেক্ট করার ফলে তোমার কি হবে বলতো, একটা ওয়েভ ফাংশন ψ1 তৈরি হবে, যেটা তোমার ইভেন কম্বিনেশন, আর এটা হচ্ছে ψ2 তৈরি হবে, যেটা তুমি বললে অড কম্বিনেশন, তাই তো? তাহলে এখন বেসিক্যালি তোমার ক্ষেত্রে কি দাঁড়ালো বলতো? বেসিক্যালি তোমার দাঁড়ালো দুটো স্টেট দাঁড়ালো, বেসিক্যালি ψ1 and ψ2। আমার কথাটা বুঝতে পারলে? আমি শুরু করেছি 200 স্টেট দিয়ে, কিন্তু যখনই আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করলে সেখানে স্টার্ক স্প্লিটিং হবে, কেমন? আর আমার তো এরকম তো ব্যাপার নেই, হাইড্রোজেন অ্যাটম যখন 2 স্টেটে থাকবে, আমার কথাটা বোঝার চেষ্টা করো, n = 2 তে থাকবে, তার সঙ্গে তোমার পি স্টেটও তো থাকবে, ওটা তো তুমি অ্যাভয়েড করতে পারছো না। তুমি থিওরিটিক্যালি হয়তো বলবে যে ইনিশিয়ালি আমি 200 স্টেটে আছি, কিন্তু ইউ ডাজ হ্যাভ ওয়ান মোর স্টেট, দ্যাট ইজ 210, এটা হচ্ছে তোমার ডাইপোল অ্যালাউড ট্রানজিশনে পার্টিসিপেট করবে, তাই তো? তাহলে এই দুটোর জন্য আমি ψ1টা অলরেডি বার করে ফেলেছি। ψ1টা কত হয়? ψ1টা হচ্ছে তোমার এইরকম 1/√2 ψ2, আর ψ2টা হবে কত? 1/√2, একটা ইভেন কম্বিনেশন, অড কম্বিনেশন, একটু আগেই দেখলে। তার মানে আমার কাছে বেসিক্যালি দুটো লেভেল আছে, কেমন? এবার তুমি অন্যগুলো ভুলে যাও। আমার কাছে বেসিক্যালি দুটো লেভেল আছে, এই দুটো লেভেল প্রত্যেকে এলো বলো তো, বিকজ অফ দি স্টার্ক এফেক্ট, কেমন? এই স্টার্ক এফেক্টটা হচ্ছে কেন বলো তো? বিকজ ইউ আর অ্যাপ্লাইং ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার ফলে কি হবে? ইউ হ্যাভ টু অ্যালাউ সাম সর্ট অফ ট্রানজিশন। ট্রানজিশন হতে গেলে কোথায় যাবে? 200 থেকে গ্রাউন্ড স্টেটে তো আসতে পারবে না, কোথায় যাবে? তাহলে যেতে পারে তোমার 210 তে যেতে পারে, দিস ইজ ডাইপোল অ্যালাউড অনলি। তাহলে 210 যখনই হয়ে গেল, তাহলে আমার 200 এবং 210 এদের তৈরি হলো, কারণ 200 210 তো আইডেন্টিক্যাল এনার্জি ছিল। এবং তোমরা জানো যে স্টার্ক এফেক্টের ফলে এদের দুটো স্টেট তৈরি হতে পারে, একটা হচ্ছে তোমার ইভেন কম্বিনেশন, একটা অড কম্বিনেশন, কেমন? ψ1 হচ্ছে দিস আর ψ2 = দিস।
ওকে, সুতরাং এখন তুমি ভুলে যাও, এখন তোমার কাছে দুটো লেভেল আছে, যার একটার ওয়েভ ফাংশন ψ1, একটার ওয়েভ ফাংশন ψ2। ψ1 এর মধ্যে এইটা আছে, ψ2 এর মধ্যে এইটা আছে, সুপারপজিশন অফ দি টু ওয়েভ ফাংশন আছে। আচ্ছা, সুতরাং এই দুটো ওয়েভ ফাংশন যখন থাকে তখন তুমি একটা ওয়েভ ফাংশনকে কনস্ট্রাক্ট করতে পারবে। এটা তোমার কি বলবো, এটা তোমার টোটাল ওয়েভ ফাংশন যেটা বলতে পারো বেসিক্যালি। এই যে টোটাল, মনে করো টোটাল ওয়েভ ফাংশনটা কি হবে বলতো? আমি যদি তোমাকে সিম্পল বলি যে দুটোর একটা টু লেভেল অ্যাটম আছে, টু লেভেল অ্যাটমের একটা ওয়েভ ফাংশন ψ1 আর একটা ψ2 ওয়েভ ফাংশন, দুটো লেভেলের জন্য। অর্থাৎ এই দুটো লেভেল এরকম হয়, ওয়ান, এটা 2 দিয়ে লেখো, এটা 1 দিয়ে লেখো, তাই তো? তোমরা কি করে লিখবে এটা ওয়েভ ফাংশন? তোমাকে কিচ্ছু না বলা থাকলে এটা ওয়েভ ফাংশন কি করে লিখবে? সাই যদি ওয়েভ ফাংশন লেখো তাহলে তুমি লিখবে C11 প্লাস C22। অর্থাৎ অর্থাৎ কিনা এই যে সিস্টেমটা ওয়ানে থাকার প্রবাবিলিটি কত? C1 মড স্কয়ার। 2তে থাকার প্রবাবিলিটি কত? C2 মড স্কয়ার। যেহেতু এই দুটো লেভেলের মধ্যে যে কোনো একটাতে থাকবে, তাহলে আর কোনো তোমার ওয়েভ ফাংশন লেখার দরকার নেই। তাহলে এটাই তো একটা কমপ্লিট ওয়েভ ফাংশন বেসিক্যালি, ψ = C11 প্লাস C22। যদি আরো লেভেল থাকতো তাহলে আরো বাড়াতে হতো। তোমরা জানো যে তোমরা জেনারেল ওয়েভ ফাংশন সেইভাবে লেখো যে ψ = তোমরা কি লেখো? ψ = CNN করে লেখো, তাই না? CNN করে লেখো। আমি ঠিক একই জিনিস করছি। এবারে আমাকে কমপ্লিট করতে দাও। তাহলে দেখো যে আমার দুটো ওয়েভ ফাংশন বানিয়ে ফেললাম কি করে না, উইথ দি হেল্প অফ স্টার্ক এফেক্ট। তাহলে স্টার্ক এফেক্টে যখনই হলো তখন এইটাতে তোমার এইটাতেও থাকতে পারে ওয়েভ ফাংশনটা, মানে স্টেটটা, আর এইটাতেও থাকতে পারে। তাহলে এইরকম যদি অবস্থা হয়, এটা বেসিক্যালি একটা ইট ফর্মস। তাহলে এর যে ওয়েভ ফাংশন, কমপ্লিট ওয়েভ ফাংশন, তাহলে সেই টু লেভেলের জন্য যে ওয়েভ ফাংশন হওয়া উচিত সেটাই করব। সেটা হবে কত? C1 প্লাস C2 ψ2। তাই করেছি। C1 ψ1 তো ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম বেসিক্যালি। তাহলে C1 ψ1 এবং তার এনার্জি, এর এনার্জিটা কত ছিল বলতো? এর এনার্জিটা ছিল, দেখবে যে ψ1 এর জন্য, তো আমি বইতে একটু আগে দেখলে ψ1 এর জন্য কি ছিল এনার্জিটা? ψ1 এর জন্য দেখবে যে ডাউন গ্রেডেড ছিল, তাই না? ψ1টা ছিল তোমার কত? সরি, এই যে এইটার জন্য আমি মনে করো ψ1 লিখেছি, তাই তো? ψ1টা হচ্ছে 1/√2 ψ200 ψ210। এই যে ψ1টা কত? 1/√2 ψ200 প্লাস ψ210। ψ2টা দিস কেমন? অর্থাৎ এর এনার্জিটা তাহলে বেসিক্যালি কত বলতো? এর এনার্জি হচ্ছে এইটা যে এনার্জি ছিল n = 2 স্টেটের জন্য, তার থেকে একটা মাইনাস এতটা। এই মাইনাস এতটা কতটা? এটা হচ্ছে স্টার স্প্লিটিংটা। কেমন? এটা স্টার স্প্লিটিংটা তোমার বাদ দিতে হবে, এর ক্ষেত্রে আবার স্টার স্প্লিটিংটা যোগ করতে হবে, তাই তো? তাহলে এর এনার্জিটা কত? এইটা প্লাস এই এনার্জিটা। আর এর এনার্জি কত? এইটা মাইনাস এই এনার্জিটা। কেমন? তাহলে ওর যে e⁻⁰ করতে হবে, সেটি তোমার ওয়েভ ফাংশনটা, সেটি করেছি দেখো। আচ্ছা দেখো, C1 ψ1 এর জন্য তার করেসপন্ডিং এনার্জিটা কত? ডাউনগ্রেডেড, e⁻⁰ ই এর ভ্যালু কত বসাবো? n = 2 মাইনাস ডেল্টা ই। ডেল্টা ইটা কি বলতো? এটি হচ্ছে স্টার স্প্লিটিং। কেমন? ঠিক সিমিলারলি ψ2 এর জন্য কি, যেটা উপরে চলে গেছে যে লেভেলটা, কেমন? C2 ψ2 e⁻⁻⁰ ই n = 2 প্লাস ডেল্টা ইটি। ডেল্টা ইটা হচ্ছে স্টার স্প্লিটিং। কেমন? এইটা হচ্ছে স্টার স্প্লিটিং, যেটা তোমার ভ্যালুটা তুমি একটু আগে বইতে দেখলে। এটা হচ্ছে ডেল্টা ই। ডেল্টা ইটা কত? ডেল্টা ই হচ্ছে স্টার স্প্লিটিংটা বেসিক্যালি। সরি, এই যে এই অংশটা কোথায় গেল ছবিটা? এই যে এই অংশটা স্প্লিটিংটা তোমার বেসিক্যালি, এইটা হচ্ছে স্টার স্প্লিটিং। আর তার ভ্যালুটা কত? ভ্যালুটা হচ্ছে 3e⁻⁴z। কেমন? হাইড্রোজেন অ্যাটমের জন্য কি হবে? 3e⁻⁴। কেমন? সুতরাং এইটুকু অংশ উপরে চলে যাবে। আচ্ছা বেশ, আমি আর এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। আচ্ছা, তাহলে দেখো যে বেসিক্যালি আমার দাঁড়ালো কত? সাই এজ এ ফাংশন অফ আরটি, যেটা টোটাল ওয়েভ ফাংশন of these two levels। এই টু লেভেল আসলে কোত্থেকে? বিকজ অফ দি স্টার্ক এফেক্ট। স্টার্ক এফেক্টের ফলে তোমার পুরো ওয়েভ ফাংশনটা এখন কি হয়েছে? একটা দুটো লেভেল সিস্টেম হিসেবে ট্রিটেড হচ্ছে এখন। তখন দুটো লেভেল সিস্টেম হিসেবে ট্রিটেড হওয়ার ফলে এর করেসপন্ডিং ওয়েভ ফাংশনটা কি হবে? এই ওয়েভ ফাংশনটা হচ্ছে এইটা। তার মানে এখন এই তোমাকে C1 C2
ইত্যাদি, এইগুলো বেসিক্যালি তোমার ভার করে নিতে হবে, বুঝছো? এই সি1 সি2টা কি? সি1 সি2 হচ্ছে তোমার তোমার প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড অফ গেটিং দ্য ওয়েভ ফাংশন সাই1, সি2টা হচ্ছে তোমার প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড অফ ওয়েভ ফাংশন সাই2। এটা বার করবে কি করে? না ফ্রম দি বাউন্ডারি কন্ডিশন। তোমার কি বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে? বলা হয়েছে তুমি যখন শুরু করছো ধরে নাও দ্যাট ওয়াজ ইন দ্য স্টেট সাই200, তাই তো? তাহলে টি ইকুয়াল টু জিরোতে সাই200, অর্থাৎ সাই8টিতে তোমার টি ইকুয়াল টু জিরো বসিয়ে দাও। টি ইকুয়াল টু জিরো বসিয়ে দিলে এই পুরো এক্সপোনেনশিয়াল পার্টটা পুরো উড়ে বেরিয়ে যাবে, এটাও পুরো উড়ে বেরিয়ে যাবে। তার মানে পড়ে থাকবে তোমার কত? সি1 সাই1 প্লাস সি2 সাই2। কিন্তু এটাই তো সাই200 আবার, এটাই সাই200। তাহলে সেটাকে তাহলে কি হবে? সি1 এর জায়গায় তুমি সরি সাই1 এর জায়গায় তুমি বসিয়ে দাও। এবারে সাই1 এর জায়গায় কি বসাবে বলো তো? সাই1 হচ্ছে তোমার, ও এখানে লেখা রয়েছে 1/√2 সাই200 প্লাস সাই2100, তাই তো? সাই1 এর জায়গায় তুমি এখানে বসিয়ে দিয়েছো বেসিক্যালি, সাই1 এর জায়গায় তুমি বসিয়ে দিচ্ছ সাই1/√2 ইত্যাদি যা আছে তাই, সাই200 প্লাস সাই21। সরি, যা হয় প্রতিদিনকার মতো একই অবস্থা। এনিওয়ে, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ তো? Yes, sir. হোপফুলি বোর্ডটাও দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি বইটা বার করি, একটু দাঁড়াও। বইটা কোথায় গেল আবার? বইটা কোথায় রেখো? বই খোলেনি কেন? ব্রান্সডেন জো আছেন, তাই তো? এটা কত পাতা ছিল? 231 না কত? একটু জাস্ট মিনিট, আমি খুলে নি বইটা। কি বই তো, বই আচ্ছা খুলে গেছে। 231 না কত পাতা ছিল যেন? 200, সরি 231 লেখা হচ্ছে না। 231 স্টার্ট আছে, ঠিক আছে, নো প্রবলেম। আমি পড়াচ্ছিলাম একটু আমাদের করে। আচ্ছা, আমি পড়াচ্ছিলাম কুইঞ্চিং ফেনোমেনন। ওকে 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 কুইঞ্চিং ফেনোমেনন, দিস সিস্টেম, তাই তো? ওকে, আমি এখানেই পড়াচ্ছিলাম, তাই তো? সাই টি ইকুয়াল টু 0, আচ্ছা ওয়েভ ফাংশনটা লেখা হলো। আচ্ছা n ইকুয়াল টু 2, আচ্ছা যে ও নিয়ে আমি তাহলে এবার চলে আসছি, আমার বোর্ডেই চলে আসি, বরঞ্চ বোর্ডে তো করাই আছে। ক্লোজ করে দাও, এটাকে করে দাও, দিয়ে আমার বোর্ডে ফেরত যাই। ওকে, তাহলে দেখো এখানে তুমি কি করবে বলো তো? সাই1 এর জায়গায় লিখবে 1/√2 সাই200 প্লাস সাই210, কেমন? আর সি2 ইন্টু সাই2, সাই2 এর জায়গায় কি লিখবে? 1/√2 সাই200 মাইনাস সাই210। এইবারে তুমি কি করবে? সাই200 এর জন্য কোএফিসিয়েন্ট গুলো কালেক্ট করবে। 1/√2 তো 1/√2 সি1 প্লাস সি2 সাই200 হবে, আর এটা 1/√2 সি1 মাইনাস সি2 সাই210। আচ্ছা, এইবার লেফট হ্যান্ড সাইড যদি রাইট হ্যান্ড সাইডের সাথে সমান হতে হয়, তাহলে বুঝতেই পারছো যে 1/√2 সি1 প্লাস সি2 সেটা হতে হবে, আর 1/√2 সি1 মাইনাস সি2 তার সাথে কি হবে? 0 এর সাথে সমান হতে হবে। এটা 0 এর সাথে সমান হওয়ার অর্থ কি? সি1 ইকুয়াল টু সি2 হয়ে যাওয়া। সি1 ইকুয়াল টু সি2 হলো, তাহলে এটা এখানে যদি বসিয়ে দাও সি1 সি2 এর জন্য, এই যে 1/√2 করে, তাহলে সি1 ফাইনালি কি হবে? 1/√2 হবে।
ঠিক সিমিলারলি C2 1/√2 হবে। তাহলে ফাইনাল ওয়েভ ফাংশনটা কি হবে? ফাইনাল ওয়েভ ফাংশন হচ্ছে সাই ওয়েভ ফাংশন, যেটা C1 এর জায়গায় কি লিখবে 1/√2 ψ1 দিস, এটা কি হবে 1/√2 ψ2 ইন্টু দিস। আচ্ছা, এই en2 এইটা জানা আছে n = 2 এর জন্য, জানো? আচ্ছা, এটা বাইরে রাখা আছে e টু দি পাওয়ার মাইনাস i ক্রস h e n = 2 ইন্টু t, এইটা পুরো জিনিসটা বাইরে চলে গেল e টু দি পাওয়ার মাইনাস ই দিস, তাই তো? বুঝতে পারছো আমার কথাটা? বুঝতে পারছো? আচ্ছা, আমি এখানে বোর্ডটা আমার লেখাই আছে যখন, তাহলে দেখো যে আচ্ছা, এটা পুরোটা লিখিনি আসলে, এতটা লেখার কোনো অর্থ হয় না বলে লিখিনি। আচ্ছা, ই টু দি পাওয়ার মাইনাস আই ক্রস এইচ, এইটা তাহলে কি হবে 1/√2 ψ1, তাই তো? ψ1 ই টু দি পাওয়ার মাইনাস আই ক্রস এইচ, এটা পুরোটা বাইরে নেওয়া হয়েছে মাইনাস, এটা আই ক্রস এইচ প্লাস হয়ে গেল, তাই না? প্লাস, সরি, আচ্ছা, এখানে তুমি কি করবে মাইনাস আই ক্রস এইচ, এটা তুমি ভাঙিয়ে দিচ্ছ বেসিক্যালি ই টু দি পাওয়ার মাইনাস আই ক্রস এইচ ই এন = 2, এটার ক্ষেত্র আছে এটার ক্ষেত্র আছে, যার ফলে আলটিমেটলি এখানে কমন চলে যাবে কি বলতো ই টু দি পাওয়ার মাইনাস আই ক্রস এইচ ই এন = 2 ইন্টু টি, এই পরে যেটা লিখেছি। আর ভেতরে কি পড়ে থাকবে বলতো, এটা ই টু দি পাওয়ার মাইনাসে প্লাস আই ডেল্টা ই বাই ক্রস এইচ, তাই তো? মাইনাস মাইনাসে প্লাস হলো আই ডেল্টা ই বাই ক্রস এইচ ইন্টু টি। ঠিক সিমিলারলি এটা ψ1 ইন্টু দিস, তাই তো? ψ1, আর এটার ক্ষেত্রে কি হবে জানো? এটার ক্ষেত্রে হবে ψ2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই ডেল্টা ই টি বাই এইচ, তাই তো? আর বাইরে এটা কমন আছে। আচ্ছা, ψ1 এর বদলে তুমি এইবারে কি লিখবে? ψ1 এর বদলে এই জিনিসটা লিখে দিলে 1/√2 ইত্যাদি ইত্যাদি, কেমন? এটা যদি বসিয়ে দাও, বসিয়ে দেওয়ার ফল কি হবে 1/√2, এই বসিয়ে দেবে 1/√2 ψ2 0 0 ইত্যাদি বসিয়ে দাও, ψ2 0 0 প্লাস ψ2 1 0, কেমন? এইবারে তোমার ঠিক সিমিলারলি ψ2 0 0 এর জন্য একটা পার্ট থাকবে, ψ2 1 0 এর জন্য পার্ট থাকবে। এখানে ψ2 0 0, দেখো এটাও ψ2 0 0 একটা পার্ট আছে, তার মানে ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, তাহলে যোগ করলে কি হবে 2 cos থিটা। এখান থেকে একটা 1/√2 ছিল, এখানে একটা 1/√2 আছে, কেটে 2 হয়ে গেল নিচে, উপরে 2 এর সঙ্গে গুণ করে যাবে, গুণ করলে ψ2 0 0 cos ডেল্টা ইটি বাই এইচ, আর অন্যটার ক্ষেত্রে হবে প্লাস আই sin 210 sin ডেল্টা ইটি বাই এইচ ইন্টু দিস। এটা নিয়ে আমি চিন্তিত নই, এটা তোমার আছে। সুতরাং এটা একটা বেসিক্যালি একটা ফেজ ফ্যাক্টর, কারণটা হচ্ছে তুমি যখনই প্রবাবিলিটি কষবে এটা উড়ে বেরিয়ে চলে যাবে, তাই তো? সুতরাং ই টু দি পাওয়ার মাইনাস আই বাই ক্রস এইচ ই এন = টি = দিস, কেমন? এইবারে ভারী অদ্ভুত ব্যাপার দাঁড়িয়েছে। অদ্ভুত ব্যাপার কি বলতো, যে এইবারে তোমার ওই এই যে অ্যাটমটাকে শুরু করেছিলে কোথা থেকে? 200 স্টেট থেকে শুরু করেছিলে মনে করো, তাই তো? আচ্ছা, 200 স্টেট থেকে শুরু করেছিল, এবং টি ইকুয়াল টু 0 তে কি হবে? টি ইকুয়াল টু 0 যদি বসিয়ে দাও তাহলে এই অংশটা থাকবে না, তাহলে এটা টি ইকুয়াল টু 0 1 হয়ে গেল, ψ2 0 0 রইল। তাহলে প্রবাবিলিটি অফ গেটিং দ্য অ্যাটম ইন 200 স্টেট কত? এর সঙ্গে 1 আছে, মানে কি প্রবাবিলিটি হচ্ছে 1। এটাই তো স্বাভাবিক, এটাই তো বাউন্ডারি কন্ডিশন ছিল। কিন্তু কিছুক্ষণ পরে তুমি দেখবে যে এর প্রবাবিলিটি কত হবে বলতো? সাইন স্কয়ার থিটা, তো বেসিক্যালি সাইন স্কয়ার থিটা তো 1 হতে পারে ডিপেন্ডিং আপন দিস। এটা যদি π/2 এর সাথে সমান হয়ে যায় মনে করো, বা তার মাল্টিপল হয়, তাহলে সেক্ষেত্রে 1 হবে। তার মানে কি? তার মানে অ্যাটমটা কি হবে? গ্রাউন্ড স্টেট থেকে শুরু করলো টি ইকুয়াল টু 0 তে, কিন্তু একটু পরে মানে কত পরে না পাই ক্রস এইচ বাই ডেল্টা ই, এটা পুরো এটাকে ফুল পিরিয়ড বলা হচ্ছে। অর্থাৎ এটা যদি 2 ভাগ করো তাহলে তোমার কি হবে দেখে নাও। এটা সাইন ডেল, মনে করো এটা 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 এত সোজা না, আমি বলতে ভালো লাগছে না। ডেল্টা ই বাই ক্রস এইচ, আমি এটাকে এই তোমার এই টি এর বদলে কি লিখবো বলো তো? ডেল্টা ই ক্রস এইচ, টি এর বদলে কি লিখছি? টি এর বদলে লিখছি পাই ক্রস এইচ ডেল্টা ই ইন্টু 1/2 লিখছি, কেমন? তাহলে যদি তাই হয় ডেল্টা ই কেটে গেল, আর কি লিখবো? এটা কি লিখলাম, এই এইচটাও কেটে যাবে, বুঝেছো? তার মানে বুঝতে পারছো π/2 হয়ে যাবে ফাইনালি। তাহলে এই সময় পরে, অর্থাৎ পাই ক্রস এইচ বাই 2 ডেল্টা ই সময় পরে কি হবে? এইটা তখন এই পার্টটা 1 হয়ে যাচ্ছে, তাই তো?
অর্থাৎ প্লাস আই সাই 210 হয়ে যাবে, আর এটা তো কমপ্লিটলি জিরো হয়ে যাবে তখন ওই সময়তে, তাই তো? অর্থাৎ এই সময়টা ওই জিরো হয়ে যাওয়ার অর্থ কি, অ্যাটমটা তখন কোথায় পাবে, অ্যাটমটাকে পাবে সাই 2100 স্টেটে, তাই তো? অর্থাৎ 200 স্টেট থেকে শুরু করলে কিন্তু এই সময় পরে তোমার কি হবে, এই সময় পরে তোমার চলে যাবে 210 স্টেটে চলে যাবে, আবারও ফেরত চলে আসবে কখন না, আবার এই পাই ক্রস এইচ বাই, প্রথম থেকে যদি ধরো পাই ক্রস এইচ বাই ডেল্টা এই সময় পরে আবার ফেরত আসবে, তাই তো? সোজা কথা, অ্যাটম কোথায় আছে তুমি ডিসাইড করতে পারবে কোন মানে সময়টা যদি তুমি জানতে পারো, অর্থাৎ অ্যাটম এখানেও থাকার প্রবাবিলিটি আছে, এখানেও থাকার প্রবাবিলিটি আছে। এইবারে এইটাকে আমরা কি বলছি বলতো, এইটাকে বলছি পিরিয়ড, কেমন? এই পিরিয়ডের ভ্যালুটা আমি বের করে নিতে পারবো, কি করে বের করবো, ডেল্টা ই ভ্যালুটা আমি জানি বিকজ অফ দি স্টার্ক এফেক্ট, পাই ক্রস এইচ বাই এই ভ্যালুটা যদি বার করা হয়, তার ভ্যালুটা মোটামুটি একটা রাফ আইডিয়া আছে আমাদের, সেটা কত, ই যদি 10⁷ ভোল্ট পার মিটার হয়, তাহলে টি এর ভ্যালুটা হবে কত জানো তো, 1.3 ইন্টু 10⁻⁻12 সেকেন্ড। মানে কি দুর্ধর্ষ ব্যাপার হলো, দেখো মনে করো তুমি স্টার্ট করেছিলে 200 স্টেট থেকে, বুঝতে পেরেছো? তাহলে 200 স্টেটে যদি 10তেও চলে যেতে পারে অর্ধেক সময় পরে, তার মানে এই কিছুক্ষণ পরে এখানে চলে আসবে, কিছুক্ষণটা কত, অফ দি অর্ডার অফ 10⁻⁻12 সেকেন্ড অর্ডারের। আমার কথাটা বুঝতে পারলে? আমি যখনই ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবো ইজ অফ দি অর্ডার অফ দিস, তাহলে কি হবে, অ্যাটমটা শুরু হয়েছিল 200 স্টেট থেকে, কিন্তু উইদিন 10⁻⁻12 সেকেন্ড, মানে এরকম অর্ডারের স্টেট। আমার কথাটা বুঝতে পারলে? 210 স্টেটে পৌঁছে গেল, কেমন? এবারে 210 স্টেট, এটা তো তোমার কি, এটা তো 2p স্টেট বলো তোমরা হাইড্রোজেনের, হাইড্রোজেনের 2p স্টেট, এই 2p স্টেটে তোমার ডিকে টাইম কত, অফ দি অর্ডার অফ 10⁻⁹ সেকেন্ড, এটা করে এসেছিলে, তাই না? 10⁻⁹ সেকেন্ড। তার মানে বুঝতে পারছো তো যে অ্যাটমটা এখানে যদিও শুরু করলে, অ্যাটমটা উইদিন 1.6 টু 10⁻⁹ সেকেন্ডের মধ্যে, সরি এই এখানে গিয়ে হাজির হলো, আবার ফেরত আসলো ওই রকমই সময়ে। আমার কথাটা বুঝতে পারছো? তার মানে ইউ উইল ফাইন্ড অ্যাটম হেয়ার দেয়ার অলসো, অবশ্যই ইকুয়াল প্রবাবিলিটি তো বটেই, কারণ C1 = 1/√2 হয়েছে, C2 = 1/√2 হয়েছে, তার মানে অ্যাটম উইল বি in the state which is mixed up with this one 210 স্টেটের মধ্যে। তার মানে এখান থেকে আমি ফাইনাল কনক্লুশন করি, দেখো এই যে 200 স্টেট আর 210 স্টেট বানিয়ে ফেলেছি না, তার মানে অ্যাটমটা তুমি 200 স্টেটে আছে না 210 স্টেটে আছে তুমি কিছুতেই আইডেন্টিফাই করতে পারবে না। কারণটা কি, অ্যাটমটা যেন অ্যাজ ইফ বারবার ঘোরাফেরা করছে উইথ দা 10⁻⁻12 সেকেন্ড অর্ডারে। কারণ তুমি বলবে ডিকে করছে নাকি, না ডিকে করার সুযোগই পাচ্ছে না, ডিকেটা তো আরো অনেক বেশি সময় 10⁻⁹ সেকেন্ড, অর্থাৎ অ্যাটমটা গেল আবার ফেরত চলে আসলো, ডিকে করার জন্য সুযোগই পাচ্ছে না অ্যাজ ইফ, কেমন? এনিওয়ে সোজা কথা, অ্যাটম ক্যান বি ইন বোথ দ্য স্টেটস। তোমার কথা বুঝতে পারছো? অ্যাটম 200 স্টেট থেকে স্টার্ট করেছিলে, কিন্তু একটু পরেই দেখবে যে অ্যাটম ইজ ইন দা as well as 210 এবং দে হ্যাভ ইকুয়াল প্রবাবিলিটি, যার ফলে এইবারে কি হবে, অ্যাটমটা যখন ডিকে করবে এখান থেকে তো ডিকে করতে অসুবিধা নেই, কেমন? অ্যাটম মনে করো অ্যাটমে এখানে যা পপুলেশন এখানেও পপুলেশন, এবং এটা একটা ডাইনামিক্যাল ইকুইলিব্রিয়ামে তৈরি হয়ে গেছে, এখন এটা ডাইনামিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে অ্যাটম ইজ হিয়ার অলসো দেয়ার অলসো। তার মানে ফাইনালি অ্যাটমটা ডিকে করবে কোত্থেকে, করবে এই 2p স্টেট থেকে ডিকে করবে, কেমন? 2p স্টেট থেকে ডিকে করবে, যার ফলে কি হলো, অ্যাটমটা অ্যাসিড কোয়েঞ্জ করে যাচ্ছে, 200 থেকে 210 তে গেল, গিয়ে তারপরে ও ডিকে করে গেল, and this is exactly what is known as quenching of atomic states। অর্থাৎ 200 থেকে অ্যাসিড এটা কোয়েঞ্জ করে 210 তে চলে যাচ্ছে, কেন কোয়েঞ্জ করছে, বিকজ অফ দি স্টার্ক এফেক্ট। অর্থাৎ তোমার সিম্পল কথা হচ্ছে এই রকম যে মনে করো
একটা হাইড্রোজেন অ্যাটম হুইচ ইজ ইন দ্য এক্সাইটেড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট 200 স্টেটে আছে ধরে নাও, তোমাকে বলা হলো। এরপরে বলা হলো যে তোমার ওর উপরে একটা স্ট্যাটিক ইলেকট্রোস্ট্যাট ফিল্ড দেওয়া হয়েছে, অ্যাপ্লাই করা হয়েছে। কি ঘটবে? তোমাকে কি বলতে হবে? তোমাকে বলতে হবে যে যেটা তোমার যে 2a স্টেট যেটা ছিল তথাকথিত, অর্থাৎ যেটাকে মেটাস্টেবল স্টেট ছিল, দ্যাট মেটাস্টেবল স্টেট ইজ নো মোর মেটাস্টেবল। এটা আর মেটাস্টেবল রইল না, কারণ অ্যাটমটা 200 স্টেটে আছে, এটা আমি ডেফিনেটলি বলতে পারি না, বিকজ ইট ক্যান বি অলসো ইন তো 210 স্টেট, কারণ ইকুয়াল প্রবাবিলিটি তো, যদিও 0 স্টেটে কিন্তু 210 তে থাকার প্রবাবিলিটি আইডেন্টিক্যাল। তার মানে অ্যাটম 210 তে যাবে যখন, তখন ওখান থেকে ডিকে করার সম্ভাবনা হয়ে গেল। সুতরাং দ্যাট ইজ ওয়ে their state is now quenched, অর্থাৎ 200 থেকে 210 আসতে গেলে, সরি 100 তে আসতে গেলে 1/7 সেকেন্ড লাগতো, কিন্তু সেটা আর লাগবে না ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে। সেটা কি হবে? 200 থেকে 210 স্টেটে যাবে, গিয়ে ওখান থেকে ডিকে করবে উইদিন 10⁻⁹ সেকেন্ড, and this is exactly what is known as quenching phenomena। কেমন? আচ্ছা, এখানে বইতে তোমাদের আছে, দেখে নেবে তোমরা। আমি হয়তো কিছু মিস করলাম কিনা কে জানে, না মনে হয় মিস করিনি। ফর এক্সাম্পল, দি কেস অফ ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এত, t equal to এত, which is much shorter than the time of corresponding to the radiative transition to P1s. Anyway, যার ফলে this is known as the quenching phenomena। কেমন? আমি আরেকবার রিপিট করছি। তাহলে আমি বললাম 200 স্টেট which is termed as the metastable state, actually they are not metastable। কখন? যদি তুমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করো। কেন? কারণটা হচ্ছে তখন তার 200 স্টেটে তখন থাকবে কোথায়? সেই যেমন 200 স্টেটে থাকতে পারে, তেমনি 210 স্টেটে থাকবে। কেন বলছো এই কথা? বলছি এই জন্য যে বিকজ অফ দি স্টার্ক এফেক্ট। স্টার্ক এফেক্ট কি করবে? অ্যাটমটাকে মিক্স আপ করে দেবে 200 এবং 210 স্টেটের মধ্যে। কিন্তু যখনই অ্যাটম 210 স্টেটে থাকবে, এবং যেহেতু তার ইকুয়াল প্রবাবিলিটি, সুতরাং 210 স্টেট থেকে সে ডিকে করে যাবে, যার ফলে অ্যাটমের যে তথাকথিত 1/7 সেকেন্ড ছিল 200 স্টেটের জন্য, সেটা আর ভ্যালিড নয়। সেটা হবে কি? অ্যাটম ইন দ্য 2a স্টেট ক্যান ডিকে টু 1a স্টেট if you apply a very strong field which causes the Stark effect। কেমন? আমার মনে হয় আমরা অনেক কথাই বলেছি এই ব্যাপারে, আর কিছু বলার উপায় নেই। কেমন? আচ্ছা, এনিওয়ে তোমরা একটু দেখবে। আচ্ছা, এবারে আমি কোয়াড্রেটিক স্টার্ক এফেক্টে চলে আসি। আমি কোথায়, আচ্ছা তোমাদের কি আছে বলো আজকে? এখন আমাদের ডিস্টারবেন্সের জন্য আমার মুশকিল হয়ে গেল। আমার কোয়াড্রেটিক স্টার্ক এফেক্টটা পড়াবার কথা আজকে, আমি কিছুই পড়াতে পারলাম না আজকে। আচ্ছা, তোমাদের কি আজকে কোনো প্র্যাকটিক্যাল আছে এই মুহূর্তে? থাকে বোধহয় নাকি? হ্যাঁ স্যার আছে। কি প্র্যাকটিক্যাল আছে? শ্রীকণ্ঠদার আছে নাকি? আচ্ছা, আমি যতটুকু পারি, হ্যাঁ নাকি যতটুকু পারি করছি, তারপরে দেখা যাবে। আরো বোধহয় 6-7 মিনিট আছে। আচ্ছা, ওকে। আসলে আমার এইটাতেই আমি এতটা ইয়ে করে ফেললাম, সময় দিয়ে ফেললাম, বিকজ অফ মাই প্রেজেন্টেশন। মানে আমি খুব খারাপভাবে প্রেজেন্ট করলাম বলে একটু আমাকে বেশি চিৎকার করে বলতে হলো। এনিওয়ে, লেট মি কাম টু দ্য কোয়াড্রেটিক স্টার্ক এফেক্ট। সেটা হচ্ছে এই কোয়াড্রেটিক স্টার্ক এফেক্টে, অর্থাৎ কিনা আমরা অলরেডি দেখেছি যে হাইড্রোজেন অ্যাটম ইন দ্য গ্রাউন্ড ডাজ নট পার্টিসিপেট ইন দ্য লিনিয়ার স্টার্ক এফেক্ট। কেমন? অর্থাৎ এটা কোথেকে পেয়েছো না? ফার্স্ট অর্ডার পারটারবেশন থিওরি ক্যালকুলেট করতে গিয়ে এক্সপেকটেশন ভ্যালু উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড স্টেট 0 হয়ে যায়। কেমন? নাও দি কোশ্চেন ইজ, ফার্স্ট অর্ডার তো 0 হয়ে গেল ফার্স্ট অর্ডার পারটারবেশন করে, তাহলে সেকেন্ড অর্ডার থাকতে পারে, থার্ড অর্ডার থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। কেমন? সো লেট মি কাম টু দ্য সেকেন্ড অর্ডার পারটারবেশন থিওরি। কেমন? সেকেন্ড অর্ডার পারটারবেশন থিওরি করে তাহলে আমাকে দেখতে হবে যে ওয়েদার দি কোয়াড্রেটিক স্টার্ক এফেক্ট, এবং এটা কোয়াড্রেটিক স্টার্ক এফেক্ট হয় ফরচুনেটলি। কেন কোয়াড্রেটিক স্টার্ক এফেক্ট হয় সেটা, স্টার্ক এফেক্ট বলি, সেটা আমি পরে আসছি। তাহলে এরকম কিছু হবে কিনা আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। আমি বললাম যে হাইড্রোজেন অ্যাটম ইন ইটস গ্রাউন্ড স্টেট ডাজ নট পার্টিসিপেট ইন দ্য লিনিয়ার স্টার্ক এফেক্ট,
Now the question is whether the hydrogen atom in its ground state participates in the quadratic Stark effect or quadratic Stark effect, অর্থাৎ সেটা কোয়াড্রেটিক স্টার্ক এফেক্টে পার্টিসিপেট করবে কি করবে না, কেমন, সেটা হচ্ছে প্রশ্ন। সেটা আমি ক্যালকুলেট করবো কি করে, উইথ দি হেল্প অফ সেকেন্ড অর্ডার পারটার্বেশন থিওরি। ফরচুনেটলি অবভিয়াসলি তোমার এখানে কি হবে বলো তো, এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট পারটার্বেশন থিওরি, কারণ আমার তো ফিল্ডটা যেহেতু টাইম ইন্ডিপেন্ডেন্ট, কেমন। সুতরাং লেট মি কাম টু দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট পারটার্বেশন থিওরি, কিন্তু হায়ার অর্ডার পারটার্বেশন থিওরি তোমায় করতে হবে। আচ্ছা আমার বোধহয় করা আছে, সকালবেলায় করলাম এক্ষুনি। আচ্ছা এখানে কোথায় আছে রে বাবা, আচ্ছা আগে পাতায় নাকি, না এটা পাতা না, পরের পাতায় করলাম বোধহয়। আচ্ছা দেখো যে কোয়াড্রেটিক স্টার্ক এফেক্ট এখানে আমি করেছি, দেখো সেকেন্ড অর্ডার পারটার্বেশন করছি। এবারে সেকেন্ড অর্ডার পারটার্বেশনের রেজাল্টটা কি হয়, ফার্স্ট অর্ডার তো 0 হয়ে গেছে, ইকে 1 ইকে 2 এবার দেখছি, কেমন, h প্রাইম km স্কয়ার, এটাকে তোমার বুঝতে পারছো ম্যাট্রিক্স এলিমেন্ট অফ দি ইন্টারঅ্যাকশন পার্ট অফ দি হ্যামিল্টনিয়ান। ইকে মাইনাস ইএম এটা হচ্ছে তোমার এনার্জি ডিফারেন্সটা, অর্থাৎ কে নট ইকুয়াল টু এম অবভিয়াসলি, কেমন, এটা যেহেতু তোমার নন ডিজেনারেট, কে নট ইকুয়াল টু এম তো অবশ্যই, কারণ ইকে আর ইএম একই নয়, কেমন। আর ডিজেনারেট হলেই গোলমাল হতো, এটা ডিজেনারেটের প্রশ্ন নেই, আমি দুটো লেভেলের কথা ভাবছি, ইকে মাইনাস ইএম, কেমন, যেখানে এইচ প্রাইম হচ্ছে কত, ই জেড, কেমন, এটা হচ্ছে তোমার হ্যামিল্টনিয়ানটা, অর্থাৎ কিনা ডাইপোল মোমেন্ট মাল্টিপ্লাইড বাই দ্য ইলেকট্রিক ফিল্ড। তাহলে এইচ প্রাইম কে এম মানে কি, এইচ প্রাইম কে এম মানে তোমার বেসিক্যালি এই ও তার মড স্কয়ার করে ফেলেছে, আচ্ছা এটা মড স্কয়ার করে ফেলতে হবে, তাই তো। তাহলে কি হবে, ই স্কয়ার আর জেড এর এক্সপেকটেশন ভ্যালু তার মড স্কয়ার বেসিক্যালি, কেমন। তাহলে ই স্কয়ার সাই এনএলএম জেড সাই 100 ইত্যাদি ইত্যাদি, কেমন। তো সুতরাং সাই 100 সাই এনএলএম জেড সাই 100 স্কয়ার। আপাতত তুমি এটা মোটামুটি ম্যাথমেটিক্স হিসেবে ট্রিট করো, তারপর আমি ফিজিক্সটা আসছি। আচ্ছা তাহলে ইকে 2 দিস ইজ দ্য সেকেন্ড অর্ডার কারেক্টেড পারটার্বেশন এনার্জি, তাই তো, অর্থাৎ সেকেন্ড অর্ডার কারেকশন করার পরে যে পারটার্বেশনটা হবে সেই এনার্জিটা হচ্ছে এইটা। তাহলে E2100 মানে কি, আমি যে স্টেটের উপরে ক্যালকুলেট করতে চলেছি 100 এর উপরে, তাই তো। সুতরাং এইটা হচ্ছে সাই 100, অর্থাৎ কিনা তোমার একটা স্টেট অবভিয়াসলি তোমার কি করবো বলতো, এখানে কি লিখেছি আমি জানি না, n equal to 1, n not equal to 1, আচ্ছা n কেন লিখবো, কে লিখতে হবে, আচ্ছা আচ্ছা n লিখেছি, আচ্ছা ঠিক আছে, E1 আর EK, আচ্ছা আচ্ছা বইতে দেখা নেই ভালো বরঞ্চ, এখানে কি লিখেছে দেখো, সুতরাং E2100 ইকুয়াল টু ই স্কয়ার সাই এনএলএম জেড সাই 100 মড স্কয়ার E1 মাইনাস EN, এবং যেখানে n নট ইকুয়াল টু 1, কারণ এটা তো নন ডিজেনারেট পারটার্বেশন থিওরি, E1 ইজ নট ইকুয়াল টু EN, কেমন। এবং অবভিয়াসলি এল আর এম এর উপরে সাম আছে, কারণ এখানে তুমি ওয়েভ ফাংশনটা সেইভাবে নিয়েছো, সাই এনএলএম জেড সাই 100 স্কয়ার, কেমন। তোমাদের হয়তো প্রশ্ন উঠবে যে আচ্ছা গ্রাউন্ড স্টেট বলতে গিয়ে তো আপনি সাই এনএলএম নিচ্ছেন কেন, ইত্যাদি ইত্যাদি। আমি ধরে নিলাম সমস্ত যে লেভেল আছে তাদের সাথে যে ইন্টারাকশনটা হতে পারে ধরে নিয়ে করছি, পরবর্তীকালে দেখবে কেবলমাত্র আমি সাই 100 উপরেই করছি বেসিক্যালি, কেমন। আমি এই জন্য বললাম যে ম্যাথমেটিক্যালি জাস্ট ইউ ট্রিট ইট ম্যাথমেটিক্যালি ইনিশিয়ালি, কেমন। তাহলে ওকে, তাহলে আমি এই এক্সপ্রেশনটাই দেখো যে n নট ইকুয়াল টু 1, কারণ অবভিয়াসলি n ইকুয়াল টু 1 হলে বুঝতেই পারছো ব্লো আপ করে যাবে, এবং সেটা তোমার ডিজেনারেট পারটার্বেশন থিওরি আওতায় পড়ে, কেমন। সুতরাং আমি নন ডিজেনারেট পারটার্বেশন থিওরি যেহেতু করছি n নট ইকুয়াল টু 1, কেমন। আর গ্রাউন্ড স্টেটটা হচ্ছে তোমার E1, তাই তো, অর্থাৎ এখানে আমি তো সঙ্গে সঙ্গে আমি আমার লেখাটা কোথায় গেল, আচ্ছা আমি একটু একটু ভিড়িয়ে বলি, কেমন, না হলে আবার মুশকিল হয়ে যাবে তোমাদের। আচ্ছা দেখো E2100 আপাতত ম্যাথমেটিক্যালি ভাবো, সেটা কত হবে, ই স্কয়ার জেড স্কয়ারের এক্সপেকটেশন বেসিক্যালি এটা স্কয়ার, কেমন, EN মাইনাস E1, এই ওই E1 মাইনাস E1 এনটা না, ওইটাকে আমি আগে পিছিয়ে করে নিয়েছি, যার ফলে মাইনাস করে নিয়েছি, এই আগে পিছিয়ে করা হয়েছে, কেমন। ছিল কত E1 মাইনাস EN, সেটা না করে EN মাইনাস E1 করা আছে, সুতরাং এই মাইনাস সাইনটা এখানে কারেক্ট করা আছে, কেমন। মাইনাস এটাকে কাজ করা যাক, এইটাকে আমরা একটু গুছিয়ে লিখতে পারি। আচ্ছা এবারে তুমি কেন এটা করা হয়েছে মাইনাসটা কেন জানো, বিকজ তোমরা এই এনার্জি যদি দুটো কম্পেয়ার করো, E1টা কি বলতো, E1টা হচ্ছে গ্রাউন্ড স্টেট এনার্জি অফ দি হাইড্রোজেন অ্যাটম, অর্থাৎ n ইকুয়াল টু 1 স্টেটে যখন থাকবে, কেমন, n ইকুয়াল
টু 1 স্টেটে যখন থাকবে তখন যে হাইড্রোজেন অ্যাটমের যে এনার্জি E1, কেমন E1, আর ENটা কি বলতো, যখন হাইড্রোজেন অ্যাটমটা আদার দেন 1 স্টেটে থাকবে, সেটা 2, 3, 4 যা খুশিতে থাকুক। আমার কথাটা বুঝতে পারছো? আচ্ছা, EN মাইনাস E1 এইভাবে করা হলো। তাহলে তোমাদের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো E1টা হচ্ছে দিস ইজ দ্য মোস্ট নেগেটিভ এনার্জি, সবচেয়ে বেশি নেগেটিভ এনার্জি ওইটাই তো হয়। E1টা, E1 এর ভ্যালুটা এখানে লিখে নিই। যাই হোক, E1টা হচ্ছে গ্রাউন্ড স্টেট অফ দি হাইড্রোজেন এনার্জি মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট রেখো। তাহলে n ইকুয়াল টু 2 হলে তার এনার্জিটা আরো কম হবে, কেমন? অর্থাৎ মাইনাস 13.6 মানে কি, সবচেয়ে নিচে হবে এনার্জি, অর্থাৎ কিনা মোস্ট নেগেটিভ এনার্জি, তাই তো? E1টা মোস্ট নেগেটিভ এনার্জি, তাই তো? সুতরাং মোস্ট নেগেটিভ এনার্জি, তার সাথে নেগেটিভ গুণ হওয়ার ফলে কি এটা পজিটিভ হলো। তার মানে আমি কেন করলাম বলো তো, En মাইনাস E1 এটাকে পজিটিভ ডেফিনিট করার জন্য, কেমন? এটাকে পজিটিভ ডেফিনিট, তোমরা নিশ্চয়ই আমার কথা বিশ্বাস করতে পারছো যে n যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে তার যা এনার্জি এর তুলনায় কি হবে, কম হবে, তাই তো? এবং যেহেতু এটা নেগেটিভ এনার্জি অলরেডি, যার ফলে এইটা তোমার এটা ডমিনেট করবে, অর্থাৎ এইটা মাইনাস এইটা প্লাস হয়ে গেল তখন সেক্ষেত্রে, যার ফলে আমি বলতে পারি এই ডিনোমিনেটর ইজ অলওয়েজ পজিটিভ, কেমন? অলওয়েজ পজিটিভ। আচ্ছা, এইটা যখনই পজিটিভ হয়ে গেল, কেমন, এটা যখনই পজিটিভ হয়ে গেল, এইবারে আমার পক্ষে এটা তুলনা করা খুব সোজা হয়ে গেল। তার মানে কি দেখো, এইবার আমি n ইকুয়াল টু 2 বসাতে পারি, n ইকুয়াল টু 3 বসাতে পারি, কেমন? আর এখানে তোমার সেইভাবে তোমার ক্যালকুলেশনটা হবে। আর অবভিয়াসলি এখানে যাই হোক না কেন আলটিমেটলি মড স্কয়ার করছো মানে পজিটিভ করবে ফাইনালি, তাই তো? তাহলে আমি ভাবতে পারি এইটা যদি 2 লেখো, মনে করো n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 2 এর জন্য একটা ক্যালকুলেশন করবে, n ইকুয়াল টু 3 এর জন্য ক্যালকুলেট করবে, n ইকুয়াল টু 4 এর জন্য ক্যালকুলেট করবে। তাহলে যেহেতু এটা পজিটিভ ডেফিনিট, তাহলে এইটা ইকুয়াল টু অবশ্যই গ্রেটার দেন যখন n ইকুয়াল টু 2 এর ভ্যালু হবে, কারণ তুমি বাকিগুলোকে বাদ দিয়ে দিয়েছো মনে করো। তার মানে এর ভ্যালুটা অ্যাবসলিউট সেন্সে তাহলে কি হবে, গ্রেটার দেন যদি n ইকুয়াল টু 2 নাও। অ্যাকচুয়ালি এটা কি n এর সব ভ্যালুর জন্য নিতে হবে, কিন্তু n এর সব ভ্যালু না নিয়ে যদি n ইকুয়াল টু 2 যদি নিই শুধু, তাহলে কি লিখতে পারি আমরা, E2100 ইজ গ্রেটার দেন দিস, কেমন? অর্থাৎ ই স্কোয়ার E2 মাইনাস E1, E2 মাইনাস E1টাকে তখন কি হবে বলতো, আই ক্যান টেক দিস আউটসাইড দ্য সাম, এবং সেটাই করেছি। E2 মাইনাস E1 সাই NLM জেড সাই 100 মড স্কোয়ার, কেমন? এটা আমরা একটু ঘুরে গেছি। আচ্ছা, তোমাদের বইটা দেখালে তোমাদের সুবিধা হবে, কোথায় করেছে বলতো, এই যে দেখো, E2100 ইজ ইকুয়াল টু মাইনাস ই স্কোয়ার ইত্যাদি ইত্যাদি, তারপরে বলা হয়েছে গ্রেটার দ্যান ইকুয়াল টু দিস, কেমন? এই বাইরে বার করে নেওয়া হয়েছে, যেখানে n নট ইকুয়াল টু 1 কিন্তু l ইকুয়াল টু m হতে পারে, সরি l আর m এর উপরে সাম আছে, তাই তো? n এর উপরেও সাম আছে বেসিক্যালি, কিন্তু n নট ইকুয়াল টু 1, ঠিক আছে? এইবারে আমাকে একটু কায়দা করতে হবে। কি কায়দা? যে এই যে ব্যাপারটা আছে এই জিনিসটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে, তাই তো? এটা তো বেসিক্যালি ইন্টিগ্রেশন করছো, সাই NLM জেড সাই 100 মড স্কয়ার, এবং অ্যাসিউমিং n নট ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 1 হলে কি ঘটবে সেটা আমি এখন করতে পারবো, কারণ যেহেতু আমি ডিনোমিনেটরটা বার করে নিয়ে এসেছি, তাই তো? আচ্ছা, n যদি 1 হতো, lটা 0 হতে হতো, mটা কি হতো, mটাও 0 হতো, তাহলে সাই 100 জেড সাই 100 এইটা মড স্কয়ার ভ্যালু মানে 0 হয়, এমনি দেখেছো। তার মানে সাই 100 জেড সরি সাই 100 এটা 0 হয়। তার মানে তুমি n ইকুয়াল টু যদি 1 নিয়েও নাও তাহলে কি হবে, সেটা 0 যোগ করছো বেসিক্যালি, তাতে কিচ্ছু যায় আসে না, এই সাইন টাইনের কিচ্ছু যায় আসবে না 0 যোগ করা। তার মানে আমি সামটাকে আমি এই n নট ইকুয়াল টু 1 যেটা অ্যাভয়েড করছিলাম, এটা আর অ্যাভয়েড করতে হবে না, সব n এর জন্যই এটা সত্যি। তার মানে এই সামটাকে আমরা লিখতে পারি NLM সাই NLM জেড সাই 100 মড স্কয়ার। এটা করার ফলে কি জানো তো, তোমার দারুণ একটা অ্যাচিভমেন্ট হলো। এটাকে মড স্কয়ার যখনই করলে না, করার ফলটা কি, তোমার এটা বেসিক্যালি এইটা ইনটু স্টার এর একটা হবে, অর্থাৎ কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করবে। তার মানে আমি লিখতে পারি সাই 100 জেড মাল্টিপ্লাইড বাই এর কমপ্লেক্স কনজুগেট সাই NLM জেড সাই 100, কিন্তু NLM এম এর উপরে সাম আছে। এইবারে এখানে তুমি কমপ্লিটনেসটা বানিয়ে নাও, সাই NLM
এইটা হচ্ছে তোমার কমপ্লিটনেস রিলেশন থেকে 1 হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তোমার কথাটা বুঝতে পারলে? এইবারে তুমি কি অ্যাচিভ করলে, এইটা যখনই 1 হয়ে গেল তোমার ক্ষেত্রে কি দাঁড়ালো বলতো, ψ100 জেড স্কোয়ার ψ100, কেমন, জেড স্কোয়ার। তার মানে এই জেড স্কোয়ারের তুমি এক্সপেকটেশন ভ্যালু বের করছো, জেড এর নয়। জেড এর এক্সপেকটেশন ভ্যালু বের করলে 0 হয়ে যাচ্ছিল, তাহলে জেড স্কোয়ারের এক্সপেকটেশন ভ্যালু বের করছো। তাহলে কমপ্লিটনেস রিলেশন ইউজ করার ফলে জেড স্কোয়ার এক্সপেকটেশন ভ্যালু তুমি বের করবে। এবং এই জন্য এটাকে আমরা কোয়াড্রেটিক স্টার্ক এফেক্ট বলছি, কারণটা স্কোয়ার জেড স্কোয়ার টাইপের জিনিস হয়ে গেল। তার মানে জেড স্কোয়ারের এক্সপেকটেশন ভ্যালু বের করছো উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড স্টেট অফ দি হাইড্রোজেন অ্যাটম, কেমন? আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস তোমাকে পরিষ্কার করতে হবে। আচ্ছা, এই যে এনার্জি হলো, সেই এনার্জিটা বেসিক্যালি কি হবে, সেটা হবে এইটার ভ্যালুটা যখন বসাবে, এটা পজিটিভ ডেফিনিট বলেছি তোমাকে, এটা পজিটিভ ডেফিনিট, এটাও পজিটিভ ডেফিনিট আসবে, এইগুলো সব পজিটিভ করা আছে। তার মানে কি, এটা তোমার গ্রেটার দ্যান মাইনাস একটা ভ্যালু হবে। তার মানে একটা, যাই হোক, এটা কন্ট্রিবিউশন, ফাইনাল কন্ট্রিবিউশন ইজ নেগেটিভ। তার মানে এই যে তোমার সেকেন্ড অর্ডার স্টার্ক এফেক্টের জন্য যে ভ্যালুটা হবে, দ্যাট ভ্যালু ইজ সিম্পলি এট নেগেটিভ এনার্জি। তার মানে তোমার গ্রাউন্ড স্টেটের যে এনার্জি ছিল তার থেকে কি হবে, বিকজ অফ দি কোয়াড্রেটিক স্টার্ক এফেক্ট, এই এনার্জি লেভেলটা নিচের দিকে চলে যেতে শুরু করবে। অর্থাৎ কোয়াড্রেটিক স্টার্ক এফেক্টে কিন্তু স্প্লিটিং হয় না, এনার্জি লেভেলের কি হয়, এনার্জি লেভেলের ডিসপ্লেসমেন্ট হয়। কোয়াড্রেটিক স্টার্ক এফেক্ট ইজ নট গিভিং ইউ এনি স্প্লিটিং অফ দি এনার্জি লেভেল, কারণ তুমি জানো যে গ্রাউন্ড সম্ভবই নয়, কেমন? সুতরাং ψ100 এই স্টেটটা কি হবে বলতো, আমি যদি বোর্ডে যাই, মনে করো বোর্ডে গেলে তাহলে কিরকম দেখতে হবে দেখো, ψ100 স্টেটটা ছিল যেটা, সরি, ψ100 যদি স্টেটটা মনে করো এখানে এইরকম ছিল ψ100 স্টেট, তাই তো? এবারে যখনই তুমি প্রচন্ড স্ট্রং ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবে, তখন এই স্টেটটা এখানে আর থাকবে না, জানো? এটা কি হবে বলতো, বিকজ অফ দি কোয়াড্রেটিক স্টার্ক এফেক্ট এটা ডাউনে চলে যাবে। অর্থাৎ এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাই হচ্ছে এই ভ্যালু। অর্থাৎ এই ভ্যালুটার জন্য, হ্যাঁ বলো, ছেড়ে দেবো তাই তো? হ্যাঁ ছেড়ে দিচ্ছি, বলো। হ্যাঁ বলো, আচ্ছা ছেড়ে দেবো তো? আচ্ছা ছেড়ে দিলাম, যাও। আচ্ছা, এটা আমি শেষ করতে পারলাম না আজকে, ঠিক আছে, তোমরা লিভ করে যাও, আজকে আমি আর করবো না, বেশ, কালকে দেখা হবে তাহলে, ঠিক আছে।